হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, তোমরা বোর্ডে কতগুলো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবং এই গাণিতিক সমস্যাগুলো আসলে বিপরীত ফাংশনের অস্তিত্ব নির্ণয় সম্পর্কিত। চলো আমরা আগে জেনে নেই বিপরীত ফাংশনের অস্তিত্ব কখন থাকে। বিপরীত ফাংশনের অস্তিত্ব থাকার জন্য আমাদের ফাংশনটি যদি f(x) হয়ে থাকে তাহলে ফাংশনটিকে একই সাথে এক ফাংশন এবং সার্বিক ফাংশন হতে হয়। তাহলে যদি ফাংশনটি এক হয় এবং একই সাথে সার্বিক হয় তাহলেই তার বিপরীত ফাংশনের অস্তিত্ব রয়েছে এবং আমরা বিপরীত ফাংশনটি নির্ণয় করতে পারবো। যদি ফাংশনটি এক হয় কিন্তু সার্বিক না হয়, বিপরীত ফাংশনের অস্তিত্ব নেই, অথবা সার্বিক হয় কিন্তু এক না হয়, তাহলেও বিপরীত ফাংশনের অস্তিত্ব নেই। যদি ফাংশনটি একই সাথে এক হয় এবং সার্বিক হয়, শুধুমাত্র এই কেসটাতেই বিপরীত ফাংশনের অস্তিত্ব থাকবে। তাহলে আমরা এখানে যে তিনটি সমস্যা দেয়া হয়েছে, এই সমস্যাগুলোর প্রত্যেকটি ফাংশন আসলে সার্বিক এবং এক কিনা একই সাথে সেটি আমাদের বের করতে হবে। তাহলে 1 নম্বরের সমস্যার সমাধানের জন্য আমরা নির্ণয় করব এই ফাংশনটি এক এবং সার্বিক কিনা। তাহলে আমরা এখানে লিখতে পারি, তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এক ফাংশন নির্ণয়ের পূর্বে আমাদের আগেই বুঝে যেতে হবে ফাংশনটি এক কিনা। তাহলে দেখো, এই ফাংশনটি কিন্তু x⁴ জোড় সংখ্যা এই আকারে নেই, অথবা এটা কোনো ত্রিকোণমিতিক ফাংশনও নয়, এটি কোনো পরম মান ফাংশনও নয়। তাহলে আমরা বুঝতেই পারছি এটির আসলে এক হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা সেটিকে আসলে প্রমাণও করে ফেলি যে ধরো x1 আর x2 belongs to the domain of f, তাহলে e⁴x1 equal to e⁴x2 আমরা ধরে নেব, এটা ফাংশনের আউটপুট। এখান থেকে দেখো রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড বোথ সাইডে বেস ই, তাহলে এবং তারা সমান, তাহলে নিশ্চয়ই এদের পাওয়ারও সমান হবে, x1 = x2। সুতরাং আমরা বলতে পারি ফাংশনটি এক। আমরা আউটপুটকে সমান ধরে নিয়ে ইনপুটকে সমান প্রমাণ করেছি। এখন আমাদের যদি প্রমাণ করতে পারি ফাংশনটি সার্বিক, তাহলে কিন্তু ফাংশনটির বিপরীত ফাংশনের অস্তিত্ব থাকবে। e⁴x ফাংশনের গ্রাফ থেকে বা লেখচিত্র থেকে আমরা সহজেই বুঝতে পারি ফাংশনটি সার্বিক কিনা। e⁴x ফাংশনের গ্রাফ হচ্ছে এইরকম, তোমরা এটা আগেও দেখেছো। তাহলে তোমরা বুঝতে পারছো এই ফাংশনটি অসীম পর্যন্ত বাম দিকে যখন যাবে তখন আসলে x অ্যাক্সিসের খুব কাছ দিয়ে চলে যাবে, x অ্যাক্সিসের নিচে কিন্তু ফাংশনটি নামবে না। এবং রাইট সাইডে যখন ফাংশনটি অসীমের দিকে যাবে তখন আসলে y অ্যাক্সিসেও অসীমের দিকে আমরা ভ্যালুকে দেখতে পাবো। তাহলে এই ফাংশনের রেঞ্জ তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো, সেটি হবে y এর ভ্যালু 0 থেকে শুরু করে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই রেঞ্জ হবে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। নেগেটিভ দিকে গ্রাফটি যাবে না, তাই নেগেটিভ ভ্যালুগুলো ইনক্লুড করা যাবে না, এবং 0 কিন্তু ইনক্লুড করা যাবে না, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, কারণ এই গ্রাফটি কখনোই এক্স অ্যাক্সিসকে টাচ বা ক্রস করবে না। তাহলে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। কিন্তু আমরা যদি দেখি এখানে কোডোমেইন ছিল বাস্তব সংখ্যার সেট R, তাহলে আমাদের কোডোমেইন ছিল R, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি রেঞ্জ এবং কোডোমেইন আসলে সমান নয়, সুতরাং এটি আসলে সার্বিক নয়। যেহেতু ফাংশনটি এক এবং সার্বিক নয় একই সাথে,
সুতরাং আমরা বলতে পারি এফ ইনভার্স এক্স বা এফ অফ এক্স এর বিপরীত ফাংশন এর অস্তিত্ব নেই। অর্থাৎ এই ফাংশনের বিপরীত ফাংশন আমরা নির্ণয় করতে পারবো না। 2 নম্বর সমস্যার জন্য আমরা একইভাবে ফাংশনটি সার্বিক এবং একক কিনা তা প্রমাণ করব। 2 নম্বরের জন্য তোমরা দেখতে পাচ্ছ ফাংশনটি আছে sin x, যেটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, এবং আমরা দেখেই বুঝতে পারছি এটা আসলে আমাদের 3টি ফাংশনের যে ফরম্যাট আমরা শিখেছিলাম তার মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে আমরা শুরুতেই ধরে নিতে পারি এটি আসলে একক হবে না। তাও আমরা প্রমাণের সুবিধার্থে লিখব, ধরি x1 x2 এই ভ্যালু দুটি এই ফাংশনের ডোমেইনে আছে। তাহলে আমরা এখন বলতে পারি x1 কে আমরা ধরে নিলাম 0 ডিগ্রি আর x2 কে আমরা ধরে নিলাম 180 ডিগ্রি। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো x1 আর x2 কিন্তু সমান হিসেবে আমরা ধরিনি। এখন চিন্তা করো f অফ x1 কত হবে? f অফ x1 হবে f অফ 0 ডিগ্রি, মানে হচ্ছে sin 0, আর আমরা সবাই জানি sin 0 এর মান হচ্ছে 0। এবং f অফ x2 কত হবে? f অফ x2 হবে f অফ 180 ডিগ্রি, এবং sin 180 ডিগ্রির মান আমরা সবাই জানি 0। তাহলে আমরা দেখতে পেলাম x1 এবং x2 তারা আসলে সমান ছিল না, একটা 0 ডিগ্রি ছিল এবং আরেকটি 180 ডিগ্রি ছিল, কিন্তু দুটোরই আসলে আউটপুট সমান 0। তার মানে এই ফাংশনটি আসলে একটা আউটপুট দুটি ইনপুটের সাথে সম্পর্কিত থাকার কারণে এই ফাংশনটিকে আমরা বলবো একক নয়। যেহেতু ফাংশনটি একক নয়, এর ফাংশনটি সার্বিক কিনা তা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা বলতে পারি বিপরীত ফাংশনের অস্তিত্ব নেই। এফ ইনভার্স এক্স এর অস্তিত্ব নেই। 3 নম্বর সমস্যার জন্য আমরা একইভাবে একক এবং সার্বিক কিনা প্রমাণ করব। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে x এর পাওয়ার জোড় নয়, এখানে ত্রিকোণমিতিক ফাংশন নেই এবং এটি পরমাণু ফাংশন নয়। সুতরাং এই ফাংশনটির একক হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আমরা ধরে নিলাম ফাংশনটি একক। তাহলে আমরা সেই পদ্ধতি ফলো করে ফাংশনটি একক কিনা প্রমাণটি দেখিয়ে ফেলব। আমরা ধরে নিব x1 x2 belongs to domain of this f। তাহলে আমরা ধরে নেই f of x1 is equal to f of x2, মানে ফাংশন দুটির x1 এবং x2 এর জন্য আউটপুট দুটিকে আমরা সমান ধরে নিলাম। এখানে আমরা এখন x1 বসিয়ে দেব, 2x1 minus 3 equal to 2x2 minus 3। আমরা x2 কে এই ইকুয়েশনে বসিয়ে দিয়েছি। এখান থেকে দেখো এই দুই পক্ষ থেকে -3 আমরা বাদ দিতে পারি, থেকে যায় 2x1 equal to 2x2। আমরা 2 কে বাদ দিতে পারি, আলটিমেটলি আমরা পেয়ে গেলাম x1 equal to x2। তাহলে ফাংশন দুটির আউটপুটকে আমরা সমান ধরে নিয়ে ইনপুটও সমান পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি ফাংশনটি একক। এখন যদি ফাংশনটিকে সার্বিক প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনের বিপরীত ফাংশনের অস্তিত্ব রয়েছে। সেটি প্রমাণ করার জন্য আমরা এই ফাংশনের গ্রাফ অঙ্কন করব। তাহলে সার্বিক ফাংশন বুঝতে আমাদের সুবিধা হবে। এই ফাংশনে যদি আমরা গ্রাফ অঙ্কন করতে চাই, এটা আমাদের x অ্যাক্সিস, এটি আমাদের y অ্যাক্সিস। তাহলে আমরা একটি
টেবিল তৈরি করে ফেলি। এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান বের করতে চাই। যদি এক্সের মান হয় 0, এখানে 0 বসালে 2 × 0 - 3, আলটিমেটলি ওয়াই এর মান হয় -3। যদি এক্সের মান হয় 1, ওয়াই এর মান হয়ে যায় 2 × 1 মানে 2 - 3 -1। যদি এক্সের মান হয় 2, তাহলে ওয়াই এর মান পেয়ে যাই 2 × 4 - 3 মানে 1। তাহলে 0 - 3, 1 - 1 এবং 2 1 এই পয়েন্টগুলো আমরা গ্রাফে বসিয়ে 2x - 3 এর লেখচিত্র অঙ্কন করে ফেলি। 0 - 3, x বরাবর 0, y বরাবর -3 মানে নিচের দিকে 3 ঘর। এখানে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্টটি। 1 - 1, x এর দিকে 1, y এর দিকে -1 মানে এই পয়েন্টটি। 2 1, y এর দিকে 2, x এর দিকে উপরের দিকে 1। তাহলে এরকম একটা সরলরেখা আমরা পেয়ে যাব। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো সরলরেখাটি এই দিকে অসীম পর্যন্ত যাবে এবং নিচের দিকে অসীম পর্যন্ত যাবে। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আসলে উপরের দিকে এবং নিচের দিকে উভয় দিকেই অসীম দিকে যেতে হবে এই সরলরেখাকে ট্রেস করার জন্য। বা আমরা যে শ্যাডোর আইডিয়াটি আগে বলেছিলাম, আমরা যদি এখানে একটি লাইট সোর্স কল্পনা করি তাহলে এই অংশের শ্যাডো পড়বে ওয়াই অ্যাক্সিসের এই অংশ বরাবর অসীম পর্যন্ত। আবার আমরা যদি এখানে একটি লাইট সোর্স চিন্তা করি তাহলে এই অংশের শ্যাডো পড়বে ওয়াই অ্যাক্সিসের এই অংশ পর্যন্ত। আবার যদি আমরা এখানে একটি লাইট সোর্স চিন্তা করি তাহলে বাকি অংশটুকুর শ্যাডো পড়বে ওয়াই অ্যাক্সিসের নিচের অংশ বরাবর পর্যন্ত অসীম পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের রেঞ্জ আসলে পুরো ওয়াই অ্যাক্সিস জুড়েই বিস্তার করছে। তার মানে আমরা রেঞ্জকে বলতে পারি নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, বা যেটিকে আসলে আমরা বাস্তব সংখ্যার সেট আরও বলতে পারি। এবং আমাদের কোডোমেনও কিন্তু বাস্তব সংখ্যার সেট আর দেয়া আছে, তার মানে এটা সমান আমরা কোডোমেনও বলতে পারি। যেহেতু আমরা কোডোমেইন এবং রেঞ্জ দুটোকে সমান পেলাম, সুতরাং আমরা বলতে পারি ফাংশনটি সার্বিক। তাহলে যেহেতু ফাংশনটি একই সাথে সার্বিক এবং এক এক আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, সুতরাং আমরা বলতে পারি ফাংশনটির বিপরীত ফাংশনের অস্তিত্ব রয়েছে। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো।